আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। আজকে আমরা মেইনলি যে টপিকটা নিয়ে আলোচনা করব, নামটা হয়তো খুব ছোট, কিন্তু এর বিস্তৃতি অনেক বড়। কোন চ্যাপ্টার আশা করি গেস করতে পারতেছো। আমরা আজকে গতি নিয়ে কথা বলবো। তো এই গতি চ্যাপ্টার নিয়ে আমি একটু ছোটোখাটো কথা বলে নিই। এই গতি চ্যাপ্টারটার ইম্পর্টেন্সটা কতটুকু। ফিজিক্সের মধ্যে তুমি ফার্স্ট চ্যাপ্টারে দেখবা যে ফিজিক্সের কতগুলো মেজর মেজর পার্ট আছে, যার মধ্যে একটা বড় পার্ট হলো মেকানিক্স। এই ফিজিক্সের মেকানিক্সের যে মূল বেস বা ভিত্তি সেটা হলো গতি। মেকানিক্স বলতে কোনগুলো বোঝায় আমি একটু তোমাদের বুঝিয়ে বলি। যেমন আমাদের গতি চ্যাপ্টার আছে, এরপর বলবিদ্যা আছে, এরপর কাজ ক্ষমতা শক্তি আছে। এই যে চ্যাপ্টারগুলো, এই চ্যাপ্টারগুলোকে কিন্তু বলা হয় মেকানিক্স। ইভেন তুমি 9-10 কিংবা এসএসসি পরীক্ষার্থী আছো তোমরা, ইভেন তোমরা যখন একটু ওপরে ক্লাসে উঠবা, ইন্টারে উঠবা, এইচএসসি পরীক্ষার্থী হবা, তখনও কিন্তু যদি তুমি একটু বড় ভাইদের বইপত্র দেখো, দেখবা সেখানে ভেক্টর, তারপরে বলবিদ্যা, গতিবিদ্যা, কাজ ক্ষমতা শক্তি, এই যে অধ্যায়গুলো আছে, এই অধ্যায়গুলোর বেস কিন্তু আমার এই গতি থেকে তৈরি হবে। যার ফলে এই চ্যাপ্টারটা শুধুমাত্র আমরা যে এক্সাম পারপসে পড়বো এরকম না, এই চ্যাপ্টারের প্রত্যেকটা খুঁটিনাটি টপিক আমাদের খুব ভালো মতো বুঝে পড়তে হবে। কেননা এটা একটা ভিত্তি, যেই ভিত্তির উপরে বেস করে আমাদের অন্যান্য চ্যাপ্টারগুলো দাঁড় হবে। পাশাপাশি আমাদের যে ইন ফিউচার আমরা পড়াশোনা করব ইন্টারে, সেখানেও কিন্তু আমার এই চ্যাপ্টারের ভূমিকা অনেক 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 গুরুত্বপূর্ণ। যার ফলে এই ক্লাসটায় কিন্তু কোনো ফাঁকিবাজি করা যাবে না, এইটা আমরা যত সম্ভব ডিপলি পড়ার ট্রাই করব। দেখো, তোমাদের সুবিধার্থে আমরা কিন্তু টপিকের নামগুলো লিখে রাখছি। আমাদের এই চ্যাপ্টারে কী কী আমরা পড়বো মূলত, এটা মোটা দাগে টপিক, এর ভেতরে আরও অনেক ডিটেলস আছে। মোটা দাগে টপিকগুলো আমি একটু তোমাদের বিশ্লেষণ করে দিই। প্রথমে আমরা পড়াশোনা করব প্রসঙ্গ কাঠামো নিয়ে। প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স লাইন বা রেফারেন্স বস্তু, যেটাই বলো না কেন, মোট কথা প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো আমাদের বুঝতে হবে। এই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষেই আমরা একটা বস্তুর স্থিতি, গতি এগুলো ব্যাখ্যা করা শিখব। স্থিতি কি, গতি কি, এগুলো শিখব। পরবর্তীতে এই যে আমি গতি শিখলাম, এই গতি কি কি রকম হইতে পারে। তো বিভিন্ন প্রকারের গতি শিখব, যে গতি আমার কি কেমন কেমন গতি হতে পারে। তাহলে কিন্তু আমি প্রসঙ্গ কাঠামো বুঝে গেলাম, স্থিতি গতি বুঝে গেলাম, বিভিন্ন প্রকার গতিও বুঝে গেলাম। এখন আসবে ভাইয়া, এই যে গতিটা আমি বুঝলাম, এই গতিগুলো মাপতে গেলে বা মেজার করতে গেলে কিছু প্যারামিটার লাগে, কিছু চলক লাগে। তো ওই প্যারামিটারগুলো আমার জানা লাগবে বা কিছু রাশি লাগে। তো এই রাশিগুলো আমার জানার জন্য আমাদের ভেক্টর রাশি আর স্কেলার রাশি সম্পর্কে একটু আইডিয়া লাগবে, যার কারণে সেটা নিয়ে আমি একটু আলোচনা করব। এরপরে আমার যে মেইন প্যারামিটারগুলো আছে, দূরত্ব, সরণ, সেখান থেকে আমরা চলে যাব দ্রুতি, বেগ। এরপর সেখান থেকে আমরা ত্বরণ বন্ধন নিয়ে পড়াশোনা করব। আর এইগুলো পড়ার সময় আমি অবশ্যই বলতেছি, এগুলো কিন্তু আমরা শুধুমাত্র যে থিওরি পড়বো এরকম না, এগুলো আমরা গ্রাফ রিপ্রেজেন্টেশন দেখে একদম ফিল করে পড়া যাকে বলে, বুঝে একদম ডিপ থেকে বিষয়গুলো বোঝার ট্রাই করব। যার কারণে এগুলো আমি একসাথে লিখে ফেলছি। এরপরে এই যে আমি বিভিন্ন প্যারামিটার শিখলাম, বিভিন্ন প্যারামিটারগুলো শিখলাম, এই প্যারামিটারগুলো দিয়ে আমরা সমীকরণ তৈরি করব। যে গতীয় সমীকরণগুলো আমি যখন ম্যাথ সলভ করব, আমার যখন পরীক্ষায় বিশেষ করে যেগুলো আসবে, সেই ম্যাথ সলভ করতে আমার এই সমীকরণগুলো কাজে লাগবে। এই গতীয় সমীকরণ আমি শিখব। গতীয় সমীকরণ শেখার পর আমরা দেখব এখানে কিছু স্পেশাল কেস আছে। একটা বস্তুকে আমি ওপরের দিকে ছুঁড়ে মারলাম, বস্তু ছেড়ে দিলাম, নিচের দিকে পড়লো, এরকম নিক্ষিপ্ত বস্তু, পড়ন্ত বস্তু, এরকম নানান কেস আছে। তো কোন কেসের ক্ষেত্রে কিভাবে আমাদের এই সূত্রগুলো অ্যাপ্লিকেবল হবে, এগুলা তোমার মুখস্থ করতে হবে না, ভাইয়া খুব সুন্দর মতো বুঝিয়ে দিব কিভাবে তুমি একদম খুব সংক্ষেপে বিষয়গুলো বুঝতে পারো। সবশেষে আমরা কিছু গাণিতিক সমস্যা দেখব। আবার মেনশন করে দিচ্ছি, গাণিতিক সমস্যাগুলো কিন্তু আমরা এগুলো যখন পড়বো তখনও দেখব, কিন্তু শেষের যে গাণিতিক সমস্যাগুলো, এগুলো থাকবে সবগুলোর সমন্বয়ে। সবগুলোর সমন্বয়ে কীভাবে গাণিতিক সমস্যা হতে পারে সেই সমস্যাগুলো আমরা সলভ করব। এছাড়াও স্পেশালি আমরা যখন তোমাদের দেখব গ্রাফগুলো আমি মোটামুটি বুঝে যাব, এরপর গ্রাফ রিলেটেড কিছু প্রবলেম করব। গ্রাফ রিলেটেড প্রবলেম আমাদের সলভ করা হয়ে যাবে, আমাদের গাণিতিক সমস্যা সলভ করা হয়ে যাবে। এরপর আমরা কিন্তু এখন প্রবলেম সলভিংয়ের জন্য একদম পরিপক্ক হয়ে গেছি। যেহেতু এখন আমি প্রবলেম সলভিংয়ের জন্য পরিপক্ক হয়ে গেছি, এখন কিন্তু আমি সিকিউ সলভ করার জন্য প্রিপেয়ার্ড। তাহলে যখন তুমি এই বিষয়গুলো কমপ্লিট করে ফেলবা, তখন কিন্তু তুমি নিজে থেকেই সিকিউগুলো সলভ করতে পারবা। তো তখন আমরা সবাই মিলে একসাথে, আমি তোমাদের সাহায্য করব, আমরা সিকিউ সলভ করব। তো সবাই মিলে সিকিউ সলভ করলে, আমাদের বেসিক ক্লিয়ারগুলো কনসেপ্ট কমপ্লিট করলে, আমাদের কিন্তু এই গতি চ্যাপ্টারের যে প্রিপারেশন, এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে।
তো বেশি কথা না বাড়িয়ে আমাদের চ্যাপ্টারটা আমরা শুরু করতে পারি এখন। গতি বোঝার জন্য প্রথমেই আমাদের যে বিষয়টা বুঝতে হবে সেটা হলো প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো কি? একদম সহজ একটা উদাহরণ দিই। আমরা যখন কোনো একটা কিছু মাপবো, কোনো একটা কিছু যখন আমি মেজার করব, তখন অবশ্যই কিন্তু কোনো একটা কিছু সাপেক্ষে মেজার করতে হয়। আমরা কখনোই কোনো একটা কিছু সাপেক্ষে ছাড়া কোনো কিছু মেজার করতে পারি না। যেমন তুমি দেখবা যে আমরা যখন প্রথম অধ্যায়ে ইউনিটগুলো পড়েছি, বিভিন্ন ইউনিট, ওই 7টা যে আমাদের মৌলিক একক আছে, সেখানেও দেখছো যে একটা নির্দিষ্ট রেফারেন্সের সাপেক্ষে আমরা কিন্তু ওই এককের সাপেক্ষে অন্য এককগুলো মাপি। ওকে, এই উদাহরণ যদি তোমার বুঝতে অসুবিধা হয়, আমি একটা তোমাদের ছোট্ট উদাহরণ নিই। তোমরা হয়তো ম্যাথে স্থানাঙ্ক জ্যামিতি করেছো। তাহলে স্থানাঙ্ক জ্যামিতি আমি তোমাকে বললাম, স্থানাঙ্ক জ্যামিতির ক্ষেত্রে তোমাকে আমি বললাম যে ভাইয়া তুমি 2-3 বিন্দুতে আমাকে দেখাও। এখন কথা হলো, ভাই 2-3 বিন্দু আমি কই থেকে আঁকবো? 2 একক যাবো এক্স অক্ষ বরাবর, এটা মানে বোঝায় 2 একক এক্স অক্ষ বরাবর, 3 একক ওয়াই অক্ষ বরাবর। তাহলে এক্স অক্ষ বরাবর যে আমি 2 একক যাবো, কোথা থেকে যাব? আমি কি এখান থেকে 2 একক যাব, নাকি এখান থেকে 2 একক যাব? অবশ্যই একটা আমার রেফারেন্স লাইন লাগবে, একটা নির্দিষ্ট বিন্দু লাগবে। তখন কিন্তু আমরা সুন্দর মতো একটা অক্ষরেখা আঁকতাম, এরকম একটা অক্ষরেখা আঁকতাম, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। এই তখন এই মূল বিন্দু ও দিতাম। এই মূল বিন্দু কিন্তু তখন আমার রেফারেন্স লাইন ছিল বা রেফারেন্স স্ট্রাকচার ছিল। এটা হলো আমার রেফারেন্স স্ট্রাকচার, এটা হলো রেফারেন্স পয়েন্ট। এর সাপেক্ষে কিন্তু আমি বিন্দুগুলো বসাতাম। তাহলে এই যে যার সাপেক্ষে আমি বিন্দুগুলো বসাচ্ছি, এইটাই কিন্তু আমার রেফারেন্স। যদি একটা স্ট্রাকচার হয় তাহলে রেফারেন্স স্ট্রাকচার, যদি কোনো একটা বিন্দু হয় রেফারেন্স পয়েন্ট, যদি একটা কোনো একটা লাইন হয় রেফারেন্স লাইন। এভাবেই কিন্তু আমরা কোনো কিছুর সাপেক্ষে একটা কিছু মাপি। তাহলে যেই স্পেসিফিক জিনিসটার সাপেক্ষে আমি বিষয়টা মাপতেছি, সেটাকে নাম দিচ্ছি আমি প্রসঙ্গ কাঠামো। যেমন এখানে মূল বিন্দু হলে 2 যদি বসাই, তাহলে এক্স অক্ষ বরাবর আমি 2 যাব, ওয়াই অক্ষ বরাবর 3 যাব। 1 2 3, তার মানে 2 গেলাম আর এদিকে 3 উঠলাম। তখন কিন্তু এই বিন্দুটা আমি পেয়ে গেলাম। তাহলে এই বিন্দুটা কার সাপেক্ষে? অবভিয়াসলি আমার এই মূল বিন্দুর সাপেক্ষে। তাহলে কিছু একটা যদি আমি মেজার করতে চাই, তাহলে অবশ্যই কিন্তু আমার একটা সাপেক্ষ লাগবে, যেই সাপেক্ষটাকে আমি বলতেছি রেফারেন্স স্ট্রাকচার কিংবা প্রসঙ্গ কাঠামো। যদি বিন্দু হিসাব করি, তাহলে হবে প্রসঙ্গ বিন্দু বা রেফারেন্স পয়েন্ট। যদি একটা লাইন হিসাব করি, তাহলে বলবো রেফারেন্স লাইন। যেহেতু টোটাল একটা স্ট্রাকচার নিয়ে কথা বলবো আমরা, যার কারণে আমি এটাকে নাম দিছি রেফারেন্স স্ট্রাকচার। তো এখন আমি ফিজিক্সের ক্ষেত্রে দেখি বিষয়টা কীভাবে কাজ করে। যেহেতু পদার্থবিজ্ঞান আমাদের পরিবেশের বিভিন্ন ঘটনাকে ব্যাখ্যা করে, তো আমি একটা এখানে সুন্দর এনভায়রনমেন্ট আঁকা ট্রাই করছি, যে এনভায়রনমেন্টের বিভিন্ন ঘটনাকে আমি প্রসঙ্গ কাঠামো, স্থিতি, গতি এগুলো দিয়ে ব্যাখ্যা করার ট্রাই করব। প্রথম কথায় প্রেক্ষাপটটা একটু চিন্তা করো। এইখানে তোমাদের মিনহাজ ভাইয়া আছে, এটা একটা রাস্তা, যে রাস্তা দিয়ে একটা বাস চলে যাচ্ছে। এই বাসের মধ্যে 2টা সিটে পাশাপাশি বসে আছে তোমাদের নূর ভাইয়া আর তোমাদের দেবাশিস ভাইয়া। তো তারা কি করলো, তারা বাসের মধ্যে পাশাপাশি বসে গল্প করতেছে, আর মিনহাজ ভাইয়া রাস্তায় বসে দেখতেছে বাসটা চলে যাচ্ছে। তাহলে একটু চিন্তা করো, আমি যদি এখন রেফারেন্স লাইন, আমি বলছি কোনো কিছু সাপেক্ষে মাপবো, আমি যদি এখন এই মিনহাজ ভাইয়ার সাপেক্ষে এই গাড়িটার কথা চিন্তা করি, তাহলে মিনহাজ ভাইয়া কি দেখবে? গাড়িটা কিন্তু সামনের দিকে চলে যাচ্ছে। তাহলে মিনহাজ ভাইয়ার সাপেক্ষে যখন আমি মেজার করতেছি, তখন এই মিনহাজ ভাইয়া হয়ে যাবে আমার রেফারেন্স স্ট্রাকচার বা প্রসঙ্গ কাঠামো। আমি আরেকটা জিনিস বলে দিই, আমরা হয়তো ইংলিশ টার্মগুলো লিখবো, কেননা এখানে তোমরা অনেকেই ক্লাস করতেছো যারা কিনা ইংলিশ ভার্সনের। তো যারা কিনা ইংলিশ ভার্সনের আসো, তারাও যাতে করে বিষয়গুলো বুঝতে পারো, যার কারণে আমরা বাংলা ইংলিশ দুইটা ইউজ করার ট্রাই করব। তাহলে এখানে কি হলো, যেহেতু মিনহাজ ভাইয়ার সাপেক্ষে বাসটা চলে যাচ্ছিল, মানে আমি মাপছি কার সাপেক্ষে? মিনহাজ ভাইয়ার সাপেক্ষে, যার কারণে তখন রেফারেন্স স্ট্রাকচারটা হয়ে গেছে মিনহাজ ভাইয়া। বিষয়টা এভাবে চিন্তা করতে পারি, দেখো এখানে একটা স্থির গাছ এঁকেছি আমি, এই গাছের সাপেক্ষেও কিন্তু বাসটা চলে যাচ্ছে। তাহলে আমি চাইলে এই গাছটাকেও রেফারেন্স ধরতে পারি। গাছটাকে যদি রেফারেন্স ধরি, তাহলে গাছের সাপেক্ষে এই বাসটা চলে যাচ্ছে। আবার এই গাছটাকে রেফারেন্স ধরে যদি আমাকে চিন্তা করি, দেখো এই গাছটার সাপেক্ষে কিন্তু আমি আবার স্থির, যার ফলে আমি কার সাপেক্ষে মাপতেছি এইটা কিন্তু ডিপেন্ড করতেছে একটা একটা বস্তু গতিশীল আছে নাকি স্থির আছে। তাহলে ওই যে যাকে ডিপেন্ড করে আমি মাপতেছি, যাকে নির্ভর করে মাপতেছি, তাকে কিন্তু নাম দিচ্ছি আমি প্রসঙ্গ কাঠামো। যেমন গাছকে সাপেক্ষ করে মাপলে এখানে গাছ আমার প্রসঙ্গ কাঠামো, যদি আমাকে সাপেক্ষ করে মাপি তাহলে এখানে আমি প্রসঙ্গ কাঠামো,
আর এইখানে ধরো নূর ভাইয়া আর দেবাশিস ভাইয়া, নূর ভাইয়ার সাপেক্ষে যদি দেবাশিস ভাইয়াকে দেখি, নূর ভাইয়া আর দেবাশিস ভাইয়া সামনাসামনি বসে আছে, ধরো তুমি আর তোমার ফ্রেন্ড বাসে পাশাপাশি বসে আসো, তো তুমি তোমার ফ্রেন্ডকে কি দেখবা, স্থির আছে। কিন্তু আমি যদি রাস্তা থেকে তোমাদেরকে দেখি, মনে হবে যে তুমি আর তোমার ফ্রেন্ড দুইজনে চলে যাচ্ছ, আমি বললাম এই তোমরা চলে যাচ্ছ, তো আমার সাপেক্ষে যখন মাপবো তখন কিন্তু তুমি গতিশীল, কিন্তু তোমার সাপেক্ষে তোমার ফ্রেন্ড যখন মাপতেছে তখন কিন্তু তোমরা স্থির। তার মানে আমি কিন্তু কোনো একটা কিছুর সাপেক্ষে মাপতেছি, যার সাপেক্ষে মাপতেছি সেটাই হলো প্রসঙ্গ কাঠামো। তাহলে এই প্রসঙ্গ কাঠামো শিখতে চেয়ে আমরা কিন্তু স্থিতি আর গতিটাও শিখে ফেললাম। যদি এই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো একটা বস্তু স্থির থাকে, যেমন আমি গাছটাকে প্রসঙ্গ কাঠামো ধরে নিলাম, এই গাছটার সাপেক্ষে আমি কিন্তু স্থির, তাহলে এই গাছ প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে মিনহাজ ভাইয়া যে অবস্থানে আছে এটাকে বলা হয় স্থিতি, মানে কোনো গতি নাই, স্থির আছে। আবার যদি এই গাছটার সাপেক্ষে আমি বাসের গতিটা দেখি, এই গাছের সাপেক্ষে বাসটা কিন্তু চলে যাচ্ছিল, যার ফলে আমি বলতে পারি এই গাছটার সাপেক্ষে এই বাসের একটা গতি আছে। তাহলে আমি কিন্তু বুঝে গেলাম আমি রেফারেন্স স্ট্রাকচার থেকে বা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কিভাবে বুঝতে পারি একটা বস্তু স্থিতিশীল নাকি গতিশীল। আশা করি আমাদের রেফারেন্স স্ট্রাকচার আর স্থিতি আর গতি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। আমরা এখন স্থিতির সংজ্ঞাটা কিভাবে দিতে পারি। স্থিতির সংজ্ঞার ক্ষেত্রে আমরা কিছু কি পয়েন্ট মাথায় রাখবো। দেখো, সময়ের পরিবর্তনের সাথে, প্রথম কি পয়েন্ট আমাদের সময়ের পরিবর্তনের সাথে, মানে সময় চেঞ্জ হইতে হবে, সময়ের পরিবর্তনের সাথে সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে, এই যে পারিপার্শ্বিকের সাপেক্ষে, এটাই কিন্তু অ্যাকচুয়ালি আমার ছিল রেফারেন্স স্ট্রাকচার বা রেফারেন্স বস্তু বা প্রসঙ্গ কাঠামো। তার মানে কার সাপেক্ষে, প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে। তার মানে কি দেওয়া পয়েন্টটা, প্রথম পয়েন্ট সময়ের পরিবর্তনের সাপেক্ষে, দ্বিতীয় পয়েন্ট পারিপার্শ্বিকের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে না। বিষয়টা এইখানে চিন্তা করো, এই যে সময়ের চেঞ্জ হচ্ছে, একটু পরপর সময় চেঞ্জ হচ্ছে, আমি তোমাকে পড়াচ্ছি সময়টা চেঞ্জ হচ্ছে সময়ের সাপেক্ষে, কোনো এক পারিপার্শ্বিকের সাপেক্ষে, পারিপার্শ্বিকটাকে আমি গাছ ধরে নিলাম, এই গাছের সাপেক্ষে, মানে ওই পারিপার্শ্বিকটা বলতে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে কি, প্রসঙ্গ কাঠামো। গাছের সাপেক্ষে যখন কোনো বস্তু, যেমন এই মিনহাজ ভাইয়ার অবস্থানে কোনো পরিবর্তন হচ্ছিল, অবস্থানে কোনো পরিবর্তন হচ্ছিল না, তাহলে অবস্থানে যদি পরিবর্তন না ঘটে তখন ওই বস্তুটাকে স্থিতিশীল বা স্থির বলা হয়। মানে মিনহাজ ভাইয়াকে তখন আমি বলতে পারবো মিনহাজ ভাইয়া স্থির কিংবা স্থিতিশীল। আর এই অবস্থা যদি অপরিবর্তিত থাকে, মানে মিনহাজ ভাইয়া যদি কনস্ট্যান্টলি এইভাবেই থাকে, তাহলে ওই অবস্থাটাকে আমি বলবো স্থিতি। মানে কি দাঁড়ালো, এই রেফারেন্সের সাপেক্ষে সময় চেঞ্জ হচ্ছে বারবার, তো সময় চেঞ্জের সাপেক্ষে রেফারেন্সের স্ট্রাকচারের সাপেক্ষে যদি কোনো বস্তু স্থির থাকে এবং এই অবস্থাটা বজায় থাকে, তাহলে সেই অবস্থাটাকে বলা হয় স্থিতি। তাহলে গতি কি হবে, গতি কিন্তু এর সম্পূর্ণ বিপরীত হবে। সেম একইভাবে বলবো, সময়ের পরিবর্তনের পারিপার্শ্বিকের সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন, এই ঘটনার জায়গায় লিখবো আমি ঘটে, তখন ওই বস্তুকে স্থিতিশীল বা স্থির বলা হবে নাকি না, যেহেতু এখানে না বলছি, তাহলে যখন কিনা পরিবর্তন ঘটবে না তখন আমি বলছি স্থিতি, আর যখন কিনা পরিবর্তিত হচ্ছে, যেমন এই কেসটা, ওরা কিন্তু গাড়ি নিয়ে চলে যাচ্ছে, তাহলে পরিবর্তিত যখন হচ্ছে, পরিবর্তন যখন ঘটে, তখন আমি নাম দেব আমি গতিশীল। আর এই গতিশীল অবস্থা বিরাজ থাকাটাকে আমি নাম দিচ্ছি গতি। ক্লিয়ার বিষয়টা? সংজ্ঞাটা আমি একবারে বলে দিই, সময়ের পরিবর্তনের পারিপার্শ্বিকের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে, যেমন এটা, এর সাপেক্ষে এই বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটতেছে, যদি ঘটে তখন ওই বস্তুকে আমি নাম দেব কি, গতিশীল বস্তু। আর এই বস্তুর গতিশীলতা বজায় যে রাখতেছে, এটাকে আমি নাম দিচ্ছি গতি। তার মানে এই গতিশীল বস্তু যে গতি বজায় রাখতেছে, একে আমি নাম দিব গতি। ক্লিয়ার বিষয়টা? তাহলে কিন্তু আমরা প্রসঙ্গ কাঠামো বুঝে গেলাম। প্রসঙ্গ কাঠামোর সঙ্গে আমি ছোট্ট করে এখানে লিখে রাখছি, এটা চাইলে তুমি লিখতে পারো বা নিজের মতো লিখতে পারো, কোনো সমস্যা নেই। এরপর স্থিতি আর গতিও কিন্তু আমরা বুঝে গেলাম। এই বিষয়টা বোঝা কিন্তু আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা শুরু করার জন্য।